ওকে তো ওকে তো ওকে তো কি দাদা? আর তুমি কোন অপরাধের কথা বলছো? আমি আমার নিজের ছেলেকে চিনি, ওই ধরনের কাজ করতে পারে না। আচ্ছা, তাহলে জিজ্ঞেস কর তোর ছেলেকে। আমি যেটা বলছি সেটা সত্যি নাকি মিথ্যে? আমি আগেই জিজ্ঞাসা করেছি দাদা, তোমার কাছে জানতে চাই, এটা বলো যে তোমার কান কে ভাঙিয়েছে আমার ছেলের বিরুদ্ধে? ঘনশ্যাম, তুই আমার সাথে এভাবে কথা বলছিস? আরে যে মানুষটা তোর ছেলের এই অপকর্মের কথা আমাকে বলেছে না, তার উপর আমি শুধু নয় তুইও ভীষণ বিশ্বাস করিস। শিখাওয়াত বাবু আমাদের সব থেকে পুরনো আর বিশ্বস্ত লোক। চন্দন, কেন করেছিস তুই এসব? তুই শুধুমাত্র মশলাতেই ভেজাল দিসনি, আমাদের এত বছরের সম্মান, আমাদের নাম সবকিছু মাটিতে মিশিয়ে দিয়েছিস তুই। আরে কি ভুল করেছিলাম আমরা? কি খামতি রয়ে গেছিল তোর ভরণ পোষণে? কি খামতি থেকে গেছিল? তোকে আজ পর্যন্ত আমি নিজের ছেলে মনে করেছিলাম, আর তুই এখানেই তো তফাৎ দাদা, ভাবনা আর সত্যিতে। তুমি চন্দনকে নিজের ছেলের মতো মনে করো, কিন্তু ছেলে নয়। ঘনশ্যাম, কি সব বলছিস তুই? তুই তো খুব ভালো করে জানিস যে আমরা আমাদের বাড়ির সন্তানদের মধ্যে কোনোদিনও কোনো ভেদাভেদ করিনি। জয় আমার সাথে ছোটবেলায় ততটা থাকেনি যতটা তোর পিঠের ওপর উঠেও খেলেছে। আর এই চন্দন, আরে যখন যখন ওর জ্বর এসছে সারা রাত জেগে জেগে আমি ওকে জলপট্টি দিয়ে গেছি। আর তুই কি গো, বাবা মা ছোট কি বলছে নাকি? হ্যাঁ, ছোট কি বলছে? আরে আজ আর কালের মধ্যে এই বাড়িতে অনেক কিছু বদলে গেছে। যে হাত এর আগে বাচ্চাদের মাথায় আশীর্বাদের জন্য উঠতো, আজ চর মারার জন্য উঠেছে। এই পরিবর্তন ঘটেছে এই বাড়িতে, এই বাড়ির লোকেদের। আরে তুমি আমার সঙ্গে এসে কথা বললে না, চন্দনের কাছে জানতে চাইলে না, শুধু বাইরের কোনো একটা লোকের কথায় বিশ্বাস করে আমার সামনে আমার ছেলের গায়ে হাত তুললে। তুমি ব্যাপারটা নিয়ে একটুও খোঁজ নিলে না, বাইরের একটা লোকের কথায় বিশ্বাস করলে। কিন্তু আমি আমার ছেলেকেই বিশ্বাস করি। ও যেটা বলেছে সেটাই সত্যি। কি সত্যি? কি বলেছে এটা? কি? তোমার আসার আগে চন্দন আমাকে এটাই বলছিল যে ওর সন্দেহ হয় যে ভেজালে শিখাওয়াত বাবুর হাত আছে। এখন যদি আমি চাইতাম তাহলে আমার ছেলের কথায় বিশ্বাস করে গদিঘরে পৌঁছে গিয়ে শিখাওয়াত বাবুর সঙ্গে সেটাই করতাম যেটা তুমি আমার ছেলের সঙ্গে করলে। কিন্তু আমি তো সেরকমটা করিনি দাদা। আমি ভাবলাম তুমি বাড়ির বড়, বাড়ি ফিরবে, আমরা ভালোভাবে বসে কথা বলবো। আর তুমি কোনো কিছু না ভেবে আমার সামনেই আমার নির্দোষ ছেলেকে মারলে। আরে ঘনশ্যাম, ও তোকে ভুল বোঝাচ্ছে, কারণ ও এটা খুব ভালো করে জানে যে আজ নয়তো কাল শিখাওয়াত বাবু ওর অপকর্মের কথা বলে দেবে। সেই জন্যই ও সব দোষ ওনার ওপর দিয়ে দিয়েছে। নিজের চোখ খোল ঘনশ্যাম। শুধু তাই না, ও ওনাকে এটাও বলেছে যে যদি উনি আমাদের কিছু বলে তাহলে ও ওনাকে ভেজালের কেসে ফাঁসিয়ে দেবে, আর সেটাই তো ও করছে। দাদা, এই গল্পটা তো উল্টোও হতে পারে, তাই না?
শিখাওত বাবু নিজের কৃতকর্ম লুকোনোর জন্য চন্দনের ওপরেও তো দোষ চাপাতে পারে। কিন্তু প্রশ্ন হলো এটা যে তুমি বাড়ির বড়, আর তুমি একজন পরের কথায় বিশ্বাস করলে, নিজের রক্তের ওপর না। শিখাওত বাবুকে আমি পরে দেখে নেব, কিন্তু তোমার জ্ঞাতার্থে একটা কথা তোমায় বলে দিই যে শিখাওত বাবু এই ভেজাল দিয়ে যে টাকা রোজগার করেছে, সেই টাকার সাহায্যেই উনি দিল্লিতে একটা নতুন প্রপার্টি কিনেছেন, আর একটা নতুন গাড়িও। তুমি চন্দনের পরিবর্তে না দাদা এই ব্যাপারটাকে নিয়ে একটু খোঁজ নাও, তাহলে কাজে দেবে। ঘনশ্যাম, শিখায়ত বাবু ছাড়া কোম্পানির 4 জন বিশ্বস্ত মানুষ এই কথাটা স্বীকার করেছে, আর সবাই ভুল হতে পারে না। আমি 4 জনের নয়, নিজের রক্তের কথা শুনবো দাদা। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে আমার ছেলে আমাকে মিথ্যে বলবে না, আর আমার নয়, তোমার আসল সত্যিটা দেখা উচিত। আরে তুই কি দেখতে পাচ্ছিস না চন্দন 2 হাত খুলে খরচা করছে? আরে তোর বৌদি এর আগেও আমাকে 2-3 বার বলার চেষ্টা করেছে, কিন্তু আমি ওর কোনো কথা গ্রাহ্য করিনি। কিন্তু এবার আমি বুঝতে পারছি যে ওর কাছে এত টাকা এলো কোথা থেকে। আরে এতদিন ধরে শিখা যে শপিং করছে, সেই টাকাগুলো আসছে কোথা থেকে? ঘনশ্যাম, আমি আমার চোখ থেকে পর্দা সরিয়ে ফেলেছি, এবার তুইও চোখের পর্দা সরা আর নিজের ছেলের মোহ থেকে বাইরে বেরিয়ে আয়। শিখাওত বাবু ভালোই টুপি পরিয়েছে দাদা তোমাকে। আরে সেরকম ব্যাপার নয়, তুই ভুল বুঝছিস। আচ্ছা ঠিক আছে, তুই বল চন্দনের কাছে এত টাকা কোথা থেকে এসেছে আর কে দিয়েছে ওকে? চন্দনের টাকার অভাব নেই দাদা, আমার 2টো অ্যাকাউন্ট আছে, সেটা চন্দনই সামলায়। ও টাকা সেই অ্যাকাউন্টগুলোর মধ্যে থেকেই তুলেছে। আরে বল না নিজের জেঠুকে, তুই টাকা ওই অ্যাকাউন্ট থেকেই তুলেছিস তো? হ্যাঁ জেঠু, আমি বাবার অ্যাকাউন্ট থেকেই টাকা বের করেছি। দেখলে তো তুমি বাবা, সেটাই হলো যেটা নিয়ে আমি ভয় পাচ্ছিলাম। আমার বিরুদ্ধে শিখায়ত বাবু জেঠুর কাছে মিথ্যে বলেছে। আরে বাবা, আমার কথা বিশ্বাস করো, আমি কোনো ভেজাল দিইনি। যা কিছু করেছে ওই শিখায়ত বাবু করেছে। চন্দন, আমাকে ভুল বোঝানোর চেষ্টা করিস না। এবার তুমি তফাৎটা দেখিয়েই দিলে। আরে একবার অন্তত ওর কথাটা তো শুনে নাও। যদি এই সবকিছু চন্দনের বদলে আদেশ আর জয়ের সঙ্গে হতো, তখনও তুমি এরকমটাই করতে দাদা? শুনতে না? তখন তো কথা শুনতে ওদের, কারণ তোমার মনেই ত্রুটি আছে। অনেক দিন ধরে আমি দেখে চলেছি যে তুমি আমার আর নিজের ছেলেদের মধ্যে পক্ষপাতিত্ব করো। কিন্তু আমি কিচ্ছু বলিনি। কিন্তু এবার ভেদাভেদ? হ্যাঁ দাদা, আরে জয়কে আমরা সবাই নিজেদের নয়নের মণি করে রেখেছিলাম। ছোটবেলা থেকে কত ভুল করেছে জয়, কিন্তু তা সত্ত্বেও আমরা ওকে কিচ্ছু বলিনি। কেন? কারণ ও তোমার ছেলে। আরে জয় যেটা করেছে ওটা ওর ছেলে মানুষই ছিল, কিন্তু চন্দন যেটা করেছে সেটা একটা অপরাধ। ও সব সীমা ভেঙে দিয়েছে। প্রথম কথা তো এটা যে চন্দন এরকম কিছু করেইনি, কিচ্ছু ভুল নেই ওর। আর দ্বিতীয় কথা হলো দাদা, তুমি কোন সীমার কথা বলছো? হ্যাঁ, সেই সীমার যেটাকে লঙ্ঘন করার অধিকার স্বয়ং বৌদি নিজের প্রিয় বৌমা কবিতাকে দিয়েছে, নাকি যেটা তোমার বড় বৌমা তোমার বড় ছেলে আদেশকে ডিভোর্সের পেপার দিয়ে করছে? আরে ছাড়ো তো দাদা, এই মর্যাদা আর পরম্পরার কথা তাদেরকেই শোভা পায় যারা এগুলোর অর্থ সঠিকভাবে বোঝে, তাদের না যারা শুধু এগুলো অন্যের ওপর চাপিয়ে দেয়। না ঘনশ্যাম, এই বাড়ির নিয়ম সবার জন্য সমান। যখন কোমল মডেলিং করার চেষ্টা করেছিল তখন তোর বৌদি ওকে আটকে ছিল, আর যখন জয় ভুল করেছিল তার শাস্তিও ও পেয়েছিল। ওকে সিঙ্গাপুরে পাঠিয়ে দিয়েছিলাম, ওর বউয়ের থেকে অনেক দূরে। আরে তার পেছনেও তোমার কোনো লুকোনো উদ্দেশ্য ছিল।
নতুন ব্যবসা শুরু করার। জয়ের মন তো আমাদের ব্যবসায় ছিল না, তুমি ওকে সিঙ্গাপুরে পাঠিয়ে দিলে। আর আমরা সবাই এটা ভালো করে জানি যে ও সিঙ্গাপুরে গিয়ে কতটা কাজ করছে আর কতটা ভোগ করছে। আরে কিছুদিন আগেই তো 10 লাখ টাকা দিয়েছো না? আগামী দিনেও দেখবো যে আর কত লাখ টাকা দাও তুমি ওকে। আর তারপরেও শুধু তুমি এটাই বলবে যেটা ওর ছেলে মানুষই, ওর ছেলে মানুষই। আরে বাবা মায়ের পরে আমি তোমাকে আর বৌদিকে নিজের মা বাবার সম্মান দিতাম। তোমরা আমাকে যখন বলেছো, যা বলেছো, আমি মাথা নিচু করে সব মেনে নিয়েছি। আমার মতে যদি সেটা ভুল হতো তাও মেনে নিয়েছি। আমি কোনো দিন একটাও প্রশ্ন করিনি। কিন্তু আজ তোমার কি হয়েছে দাদা? আর তোমার বৌদি, তুমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন থেকে সবকিছু দেখছো। আরে এটা ন্যায় নয়, এটা শাসন, যার শুধু দুটো নিয়ম, আমার সন্তানের জন্য আলাদা আর তোমার সন্তানদের জন্য আলাদা। কিন্তু আর নয়, অনেক হয়েছে। আজকের পরে আমি আমার সন্তানদের ওপর আর কাউকে শাসন করতে দেব না। ঘনশ্যাম, ব্যাস, এখন তুই চুপ কর। এই চুড়িটা তোমার। যখন আমি বিয়ে হয়ে এসেছিলাম আমার শাশুড়ি মা আমায় দিয়েছিলেন, এবার আমি তোমায় দিচ্ছি। শুধু এটুকু জেনো, এটা চুড়ি নয়, এটা দায়িত্ব। এই পরিবারের একটা পরম্পরা যা আমি তোমায় দিচ্ছি। এটার মান ঠিক মতো রেখো, আর তারপর নিজের বৌমাকে দিও, যাতে এই পরম্পরা বংশ পরম্পরায় পরিণত হয়। হা করো দিদি, আমি খেয়ে নেব। আরে খেয়ে নেবে মানে? এখনই আমার সামনে খাও। এই অবস্থায় নিজেকে অবহেলা করতে নেই। নাও হা করো। দিদি, চন্দনের সমস্ত কাজ, স্কুলের সমস্ত কাজ, সবকিছু তো তুমিই সামলাচ্ছ। তো চন্দন আমারও তো ছেলে। আর একটা কথা মন দিয়ে শুনে রাখো, এই বাড়িতে তোমার আমার বলে কিছু নেই। যা কিছু আছে তা আমাদের। দাও দিদি, আমি খেয়ে নেব। হ্যাঁ মা, আজ তোমাকে একটা জিনিস দিতে চাই।
আজ থেকে এই পরিবারের সব দায়িত্ব তুমি সামলাবে। নাও শুয়ে পড়ো। বড় মা আমার সঙ্গে শোবে। তা আমার মা, আমি মায়ের সঙ্গেই ঘুমোবো। বড় মা, দাদাকে চলে যেতে বলে তুমি আমার সঙ্গে ঘুমোও। এটা আমার মা, আমি শুধু মায়ের সঙ্গেই ঘুমোবো। দিদি, তুমি না সব বাচ্চাদের বিগড়ে দিয়েছো। চন্দন, চলো নিজের ঘরে। না, আমরা কেউ যাব না, তুমি চলে যাও, আমি বড় মায়ের সঙ্গেই ঘুমোবো। কোন মুখে ক্ষমা চাইবো মা আপনার কাছে? আপনি কত আশা করে এই বাড়ির দায়িত্ব আমার হাতে দিয়েছিলেন, আর আমি আজ হেরে গেলাম মা, আমি আজ হেরে গেলাম। সবকিছু কেমন হঠাৎ করে আমার হাতের বাইরে চলে গেল, জানতেই পারলাম না। তাহলে সন্তোষ পোদ্দারের ভুলটা কোথায় ছিল, কোথায়? বৌদি, আমি জানি না যে আজ তোমাদের সঙ্গে আমি যে ব্যবহারটা করেছি সেটা ঠিক না ভুল, কিন্তু একটা কথা আমি খুব ভালো করে জানি, যে তোমরা যেটা করছো না সেটা ভুল। দাদা আজ চন্দনের উপর দোষ চাপালো, যেখানে আদেশকে বাঁচানোর জন্য আমি আর চন্দন আকাশ পাতাল এক করে দিয়েছিলাম বৌদি, এটাই ভেবে যে আমাদের ছেলে আদেশের ওপর চাপানো দোষটা যাতে প্রমাণিত না হয়। আরে ভুল আর ঠিক তো পরে বৌদি, আমার কাছে তো প্রথমে পরিবারই আসে। ওপরওয়ালা সাক্ষী, আমি তোমাকে সব সময় মায়ের মতো মনে করেছি, নিজের থেকে বেশি তোমায় বিশ্বাস করেছি, আমি তোমায় ভরসা করেছি। কিন্তু আজ যা কিছু ঘটলো না বৌদি, তারপরে তুমি আমার কাছ থেকে আর সেটা আশা করো না। আজ দাদা তো আমার সন্তানকে একেবারে পর করে দিল, আর বৌদি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু শুনলো। তুমি দাদাকে সমর্থন করলে, তুমি কিছু বললে না কেন? না ঠাকুর। হ্যাঁ বৌদি, আমি সব জানি। এখন তুমি আমাকে এটাই বলবে যে এরকমটা নয়, কিন্তু বৌদি তুমি মানো বা না মানো, এটাই সত্যি। তোমার একটা সিদ্ধান্ত সবকিছু তছনছ করে দিল, তোমার সিদ্ধান্ত ভুল প্রমাণিত হলো। তোমার একটা ভুল সম্পর্কে ফাটল তৈরি করেছে বৌদি, এটা স্বীকার করে নাও তুমি। আমি তোমাকে সেই সময়ও বারণ করেছিলাম যে কবিতাকে কলেজে পাঠাতে যেও না। বৌদি, কোনো একজনের জন্য বাড়ির পুরনো নিয়মকে বদলাতে নেই। আমি আমার দায়িত্ব পালন করেছি, কিন্তু তুমি তোমার সন্তানের মোহে অন্ধ হয়ে নিজের জয়ের জন্য এই বাড়ির নিয়মকে নিলামে তুলে দিলে। হ্যাঁ বৌদি, নিজের সন্তানের ভালোবাসায় তুমি অন্ধ হয়ে গিয়েছিলে, নিজের চোখ বন্ধ করে রেখেছিলে, আর তুমি সেটাই করলে যেটার জন্য আমি বারবার বারণ করেছিলাম, তোমায় বারবার বারণ করেছিলাম। কবিতাকে কলেজে পাঠিয়ে সেটাকে একটা পরীক্ষার নাম দিয়ে দিলে তুমি। তোমার পরীক্ষা অসফল হয়েছে, তুমি অসফল হয়েছো, আর এবার দেখো পরিণাম এখন তোমার সামনে। না না ঠাকুরপো, আমি তো। বৌদি,
একটা ভুল সিদ্ধান্ত নিয়ে তুমি অনেক বড় ভুল করেছ। এখন সেই ভুলটাকে শোধরানোর জন্য তোমাকে আরেকটা সিদ্ধান্ত নিতে হবে। তোমাকে এবার ঠিক আর ভুলের মধ্যে ঠিক সিদ্ধান্তটাই নিতে হবে বৌদি। তবেই যদি এই পরিবারের নড়ে যাওয়া ভিত শক্ত হতে পারে। তুমি শুনতে পেয়েছো তো আমি কি বললাম? এবার ভাবো বৌদি।